এই তিনটা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া তার স্বাধীনভাবে আর কাজ করার কোনো সুযোগ নেই। বঙ্গভবনে মাজার জিয়ারত আর মসজিদে নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ খুবই সীমিত। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক আলোচনা তো আছেই, কিন্তু মানুষের মনে সবচেয়ে বড় কৌতূহল তৈরি করেছে অন্য একটি প্রশ্ন: দেশের সবচেয়ে সুরক্ষিত স্থান বঙ্গভবনের ভিতরে কিসের তিনটি মাজার? এই মাজারগুলো আসলে কার? সত্যি কি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অলৌকিক বা ঐতিহাসিক কোনো ইতিহাস লুকিয়ে রয়েছে? 100 প্রাইমের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বঙ্গভবনের ভেতরে থাকা সেই মাজারগুলোর রহস্য, বঙ্গভবনের শত বছরের ইতিহাস এবং বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির রাষ্ট্র পরিচালনার আসল বাস্তবতা। কর্নেল অলি আহমেদের মন্তব্যের পর প্রশ্ন ওঠে, কার এই মাজার? ইতিহাস ঘেঁটে দেখা যায় বর্তমান বঙ্গভবন যে স্থানে দাঁড়িয়ে রয়েছে তা শত শত বছর আগে সুলতানি আমলে ছিল এক সুফি সাধকের আস্তানা। তিনি ছিলেন হযরত শাহজালাল দক্ষিণী রহমতুল্লাহ আলাইহি। বাংলা সালতানাতের সময় ঢাকায় ইসলাম প্রচারে আসেন এই সাধক, কিন্তু তৎকালীন শাসক বা সুলতানের অনুচরদের সাথে বিরোধের জেরে তিনি ও তার সঙ্গীরা এখানে শহীদ হন। পরবর্তীতে তাদের সেই স্থানেই দাফন করা হয় এবং ভক্তদের কাছে জায়গাটি মাজার হিসেবে পরিচিত পায়। বঙ্গভবনের চত্বরে মূল মাজারটি হযরত শাহজালাল দক্ষিণীর, আর তার আশেপাশে রয়েছে তার অনুসারী ও অন্য সাধকদের কবর বা মাজার। প্রাসাদসম বঙ্গভবন গড়ার পরও এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থান অক্ষত রাখা হয়। বর্তমানে বঙ্গভবনের কর্মকর্তা ও রাষ্ট্রপতিদের অনেকে এই স্থানে বিশেষ দিনে দোয়া ও জিয়ারত করে থাকেন। কিন্তু বঙ্গভবন কিভাবে রাষ্ট্রপ্রধানের বাসভবনে পরিণত হলো? এর ইতিহাস কিন্তু রাজপ্রাসাদের চেয়ে কম রোমাঞ্চকর নয়। ব্রিটিশ আমলে এই বিশাল জমির মালিক ছিলেন একজন আর্মেনীয় জমিদার, যার নাম ছিল মানুক। তার নামানুসারে প্রথম ভবনটি পরিচিত ছিল মানুক হাউস নামে। ঢাকার নবাব খাজা আব্দুল গনি পরবর্তীতে এটি কিনে নেন এবং বিশাল এক বাগান বাড়ি তৈরি করেন, যার নাম দেয়া হয় দিলকুশা। 1905 সালে বঙ্গভবনের পর ব্রিটিশ সরকার এটি কিনে নেয়। পূর্ববঙ্গ ও আসামের গভর্নরের অস্থায়ী থাকার জায়গা হিসেবে এখানে একটি প্রাসাদ তৈরি করা হয়, যা পরে গভর্নর হাউস নামে পরিচিতি পায়। অবশেষে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 12ই জানুয়ারি এই ঐতিহাসিক ভবনের নাম আনুষ্ঠানিকভাবে দেয়া হয় বঙ্গভবন। বঙ্গভবন শুধুই রাষ্ট্রপতির বাসভবন নয়, এটি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিংবা ভারতের রাষ্ট্রপতির ভবনের মতোই বঙ্গভবন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা, নতুন বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ এবং রাষ্ট্রীয় ভোজের আয়োজন। রাষ্ট্রপতি দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তার দাপ্তরিক কাজ করেন এখান থেকেই। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এবং সাংবিধানিক ক্ষমতা বলে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষমা প্রার্থনার চূড়ান্ত সিদ্ধান্ত এখান থেকেই আসে। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত থাকায় অধিকাংশ সিদ্ধান্তই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নিতে হয়। আর এই প্রসঙ্গ টেনে কর্নেল অলি আহমদ অলংকারিকভাবে বঙ্গভবনের মাজার ও রাষ্ট্রপতির ক্ষমতার সীমার কথা উল্লেখ করেছিলেন। রাজপ্রাসাদ ঐতিহাসিক আস্তানা আর ক্ষমতার কেন্দ্রবিন্দু, এই তিনের অদ্ভুত এক মেলবন্ধন হলো ঢাকার বঙ্গভবন। বঙ্গভবনের এই ইতিহাস ও মাজার সম্পর্কিত তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। ইনফোগ্রাফিক ও ইতিহাস নির্ভর এমন আরো ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।